পরিকল্পনার কথা বলবেন, স্বপ্নের কথা বলবেন, প্রত্যাশা করতে চান, কোনো সমস্যা নাই, তবে সর্বোচ্চ সময় 6 মিনিট। সভাপতি, আমি চাই যে নির্বাচিত হোক এটার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দেয় যারা আমাদের বড় ভাইরা রয়েছেন। আপনারা প্রতিশ্রুতি দিবেন জেলাবাসীকে প্রত্যেকটি জায়গায় স্বচ্ছতা থাকবে, প্রত্যেকটি জায়গায় যে নির্বাচিত হোক আমার প্রতি শুভকামনা থাকবে, দোয়া থাকবে, প্রত্যেকটি জায়গায় স্বচ্ছতা থাকবে, হিসাব থাকবে। এটাই আমার প্রধান প্রতিশ্রুতি। এবং দ্বিতীয় প্রতিশ্রুতি রয়েছে, আমরা অনেক সাধারণ মানুষ, আমাদের মা বোনরা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, মধ্যবিত্তের পরিবেশ, সাধারণ পরিবাররা কখনো অসুস্থ হয়ে গেলে গাফিলতির কারণে চিকিৎসা করাতে পারে না। তো আমার ইচ্ছা এবং প্রধান নির্বাচনী ইশতেহারের মধ্যে একটি, আমার জেলায় একটা নাগরিকও চিকিৎসা ব্যবস্থা সেটাকে নিজে করতে হবে না, প্রত্যেকটা নাগরিককে ডোর টু ডোর রাষ্ট্রের অর্থে, রাষ্ট্রের যে অর্থটা দেয় সুষ্ঠু ব্যবহার হলে ডোর টু ডোর গিয়ে আমরা চিকিৎসা ফ্রি করব। এবং ক্যান্সার থেকে শুরু করে অল এভরিথিং খরচ রাষ্ট্রের বরাদ্দকৃত টাকায় আমরা ওষুধ ফ্রি দিয়ে দেবো। একটা ব্যক্তির যেন খুব বেশি কিছু লাগে না, কিন্তু একটা যে আমাদের এখানে 10-12 লাখ রোগ রয়েছে, 10 রয়েছে সেটা হবে। আর তৃতীয় ইশতেহার, আমাদের প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি ইউনিয়নে আমরা একটি করে স্পোর্টস কমপ্লেক্স করবো, যাতে একটি ঐক্যবদ্ধ ইয়াং জেনারেশন তৈরি হয়। এই ইয়াং জেনারেশনটা আমাদের আগামী দিনের নেতৃত্ব দিবে এবং ফাইট লাইট থাকবে, সিনিয়ররা যে খেলা দেখবে, ইয়াংরা খেলাধুলা করবে, এটাই। আর পঞ্চম ইশতেহার, আমাদের মুসলিম সম্প্রদায় আমরা ভাইরা একটি ইসলামিক রিসার্চ সেন্টার করব, যে রিসার্চ সেন্টারের মাধ্যমে কোরআন শিক্ষার আদলে অনেক হায়ার এডুকেশন গ্রহণ করবে, যে আমাদের যে আলেম সমাজ আছে তাদের পরামর্শ করে এটা করবে। এবং ঠিক হিন্দু সম্প্রদায়ের ভাইদের জন্য একইভাবে আমরা একটি পৃথক তাদের ধর্মগ্রন্থে যে শিক্ষা রয়েছে তার জন্য একটা রিসার্চ সেন্টার করবো, যাতে ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে এবং যারা প্রতিটা ধর্মের মানুষ মিলেমিশে থাকে। ধর্ম শিক্ষাটা যদি আমাদের অন্তরে থাকে তাহলে কোনো গ্যাঞ্জাম, দাঙ্গা, হাঙ্গামা, ফাসাদ থাকবে না। এবং আমি আরেকটা প্রতিশ্রুতি করছি, 71 সালের পর থেকে আজ পর্যন্ত যারাই হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে হত্যা করেছে, অন্যায় করেছে এবং মন্দির প্রতিমা ভেঙেছে, প্রত্যেকটির বিষয় আমরা সংসদে উপস্থাপন করব। আমার বক্তব্যে ভুলভ্রান্তি থাকলে মাফ করে দেবেন, দুঃখ একেবারে হাত জোর করে মাপ চাচ্ছি, বেশি বলে ফেলছি, বড় ভাইদের কষ্ট দিয়ে থাকলে মাপ চেয়ে নিলাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, নমস্কার। এবারে আমরা যার নাম পাচ্ছি, বাংলাদেশ জামায়াতে ইসলাম কর্তৃক মনোনীত, যিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আল ফারুক আব্দুল লতিফ, তাকে মঞ্চে মাইক্রোফোনে আসবার জন্য অনুরোধ করছি। ওনার জন্য সময় 6 মিনিট। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অমুসলিম ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা, আদাব। আমাকে এই আয়োজনে সম্পৃক্ত করার জন্য এবং এই আয়োজন করার জন্য সুজনকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করলে আমি নীলফামারীর উন্নয়নের জন্য সর্বপ্রথম যে শর্ত হিসেবে মনে করি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে চাই। নীলফামারীর পূর্ব এবং পশ্চিমের 4টি জেলাকে নীলফামারীর সাথে সংযুক্ত করতে চাই। নীলফামারীর সাথে সরাসরি রংপুরে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। নীলফামারীর সদর উপজেলার প্রায় 90% রাস্তা কাঁচা, এগুলোকে পাকা করতে চাই। এরপরে এর মাধ্যমে নীলফামারীকে একটা ট্রানজিট পয়েন্টে রূপান্তর করতে চাই। নীলফামারীর শিক্ষা ব্যবস্থার অবস্থা একেবারেই নাজুক, ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। আমরা ভালো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করব, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করব। 5টি জেলাকে একত্রিত করলে উত্তরাঞ্চলের চাহিদা পূরণের আশায় নীলফামারীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করব। নীলফামারীর ইপিজেড এবং মেডিকেল কলেজ অপূর্ণাঙ্গ অবস্থায় আছে, এগুলোকে পূর্ণাঙ্গ রূপদান করা। নীলফামারীতে উৎপাদিত হয় এমন ধরনের কাঁচামালের ভিত্তিতে শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার চেষ্টা করব। মেডিকেল কলেজটির নিজস্ব হসপিটাল, ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা এবং নিজস্ব ক্যাম্পাস নির্মাণের জন্য ব্যবস্থা করব। বেকার সমস্যা দূরীকরণের জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থার সাথে সাথে ভারী শিল্প প্রতিষ্ঠার জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগকে কাজে লাগানোর চেষ্টা করব। নীলফামারীর কিশোর এবং যুবক যারা রয়েছেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মাদকাসক্তি, জুয়া এবং অপসংস্কৃতি ব্যাপকভাবে কাজ করছে। যুব সমাজ এবং কিশোর সমাজকে
এখান থেকে রক্ষা করার জন্য, মাদকাসক্তি, জুয়া এবং অপসংস্কৃতিকে রক্ষার জন্য তাদের নৈতিক শিক্ষার ব্যবস্থা করা, তাদেরকে মানে কারিগরি শিক্ষা শিক্ষিত করার মাধ্যমে বেকারত্ব সমস্যার সমাধান করা এবং তাদের বিনোদনের জন্য সুস্থ বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করা। স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা, আমরা সুস্থ মানুষ হাসপাতালে গেলে অসুস্থ হয়ে ফিরে আসে, এমন অবস্থা হয়। যে কারণে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য যথাসময়ে ভালো বিশেষজ্ঞ ডাক্তারদেরকে পাওয়া, বিশেষজ্ঞ ডাক্তারদেরকে নীলফামারীতে অবস্থান করার ব্যবস্থা করা, প্রয়োজনীয় সকল ঔষধ সরকারিভাবে প্রদান করা এবং জামাত ইসলামীর আমিরের ঘোষণা অনুযায়ী 5-6 বছরের নিচে এবং 60 একেবারে জিরো টলারেন্স, কোনো প্রকার দুর্নীতি যাতে কেউ করতে না পারে এবং নিজের স্বচ্ছতা নিশ্চিত করা। সকল পেশার মানুষকে তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে জবাবদিহিতার আওতায় আনা এবং একই সঙ্গে তাদেরকে নির্বিঘ্নে পেশার দায়িত্ব পালন করার ব্যবস্থা করা, কোনো প্রকার চাপের মধ্যে না রাখার চেষ্টা করা। আমার দিক থেকে আমার শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকারি এবং বেসরকারি যত ধরনের বরাদ্দ থাকবে সকল বরাদ্দের হিসাব নিয়মিত জনগণের সামনে পেশ করা এবং জনগণের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ডে এই সকল অর্থের প্রতিটি ব্যবহার করা। সরকারি ফ্ল্যাট, প্লট এবং শুল্কমুক্ত গাড়ি আমিরে জামাতের ঘোষণা অনুযায়ী গ্রহণ না করা। প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের মতামত সংগ্রহ করে নীলফামারীর সকল রাজনৈতিক দল, সকল মত এবং দলের ব্যক্তি, সকল শ্রেণী পেশার ব্যক্তির মতামত গ্রহণ করে তাদের সবাইকে সাথে নিয়ে নীলফামারীর উন্নয়ন করা। আজকের উপস্থিত সকল প্রার্থীকে আমি আমার তরফ থেকে আহ্বান জানাই, তারা নির্বাচিত হলে আমার সার্বিক সহযোগিতা পাবেন। আমি নির্বাচিত হলে তাদের সকলের সার্বিক সহযোগিতা প্রার্থনা করছি। নীলফামারীর যুব শ্রেণীকে, তরুণ শ্রেণীকে তাদের 2024-এর যে আন্দোলনের অবদান, এই অবদান যাতে তারা তাদের জীবনের সকল ক্ষেত্রে চালু রাখেন, এই অবদান অনুযায়ী, এই আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণে তারা যাতে আগামী নির্বাচনও তাদের ভূমিকা পালন করেন, তারা যাতে তাদের এই ভূমিকা অব্যাহত রাখেন। বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তাদের এই ভূমিকা যাতে উজ্জ্বল বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত, সকল প্রকার সন্ত্রাস রাহাজানি মুক্ত বাংলাদেশে রূপান্তর করে, এই আশাবাদ তাদের কাছে ব্যক্ত করছি। তাদের এই জন্য, এই তরুণ প্রজন্মের জন্য তাদের চাহিদা অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করা, সকল সঠিক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে তাদেরকে সমাজের উচ্চ স্থানে রেখে তাদের দ্বারা বাংলাদেশকে বিনির্মাণের, নীলফামারীকে বিনির্মাণের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলকে আবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ। একটু ডান দিকে যারা আছেন কাইন্ডলি একটু বসতে পারেন। আমি একটা স্লোগান বলেছিলাম, কি স্লোগান? আমার ভোট আমি দেব। সবাই মিলে আমার ভোট আমি দেব। আপনাদের কথা শোনা যাচ্ছে না। সবাই মিলে আমার ভোট আমি দেব, জেনে শুনে বুঝে দেব। আমরা আবারও লটারিতে যাচ্ছি। আমি পূর্বেই বলেছি অঙ্গীকারনামাটা আমরা প্রার্থীদেরকে দিয়েছি, তারা দেখছেন, অনেকে সই করেছেন। আশা করছি সবাই সই করবেন। আমরা আবারও লটারিতে যাচ্ছি। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ কর্তৃক মনোনীত, সময় 6 মিনিট। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ও নীলফামারী 2 আসনের জনগণ, সকল ভাই ও বোন, মুসলিম ভাই ও হিন্দু ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, রংপুর বিভাগীয় জয়েন্ট সেক্রেটারি। আমার প্রতীক হচ্ছে টেলিভিশন মার্কা। আমার ইশতেহার হচ্ছে, প্রথমেই নীলফামারী 2 আসনের জনগণের সুখ দুঃখ দেখাশোনা করা। আমি নির্বাচিত হই এবং যদি আল্লাহ আমাকে করায়, বিষয়টা হচ্ছে, দেখা গেল একটি পরিবারে 5টি সন্তান, বাবা হচ্ছে ক্ষেত মজুর, দিন মিলে দিন খাচ্ছে। সেই 5টি বাচ্চা পড়ালেখা করতে তার ডেইলি
মাসিক খরচ আছে, কিন্তু বাবা একটি হাজিরা দিয়ে করতে পারতেছে না। এই শিক্ষা ব্যবস্থাটা সরকারি ফান্ড থেকে আমি রাষ্ট্রের খরচ দিয়ে আমি করতে চাই। 2 নম্বর, একটি পরিবারে অসহায় মা আছে, ভাই এক ভাই অর্থ সম্পদ বেশি, আরেক ভাইয়ের নাই, মা অসহায় আছেন, সেটা রাষ্ট্রের মাধ্যমে আইনি সহায়তায় দিতে চাই। আমি মহামান্য হাইকোর্টে আমি পরিচয় দিই, আমি মহামান্য হাইকোর্টের একজন ক্লার্ক। আমি 18 সালে আমি ক্লার্কের সনদ পেয়েছি। নিগালিটের মাধ্যমে অনেক অসহায় বাবা মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়েটি স্বামীর ঘরে গিয়ে অসম্মানিত হয়ে যাচ্ছে, এদিকে যৌতুকের দাবি করতেছে, সময় মতো আইনি সবাই সেবা পাচ্ছে না। রাষ্ট্রের খরচে নিগালিটের মাধ্যমে আমি এটা করে দিতে চাই। রোড ঘাট, রাস্তা, কালভার্ট, ব্রিজ, অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করতে চাই। মূলত হচ্ছে এই নীলফামারী আমাদের এই এলাকা, এই নীলফামারীর জনগণ অনেকেই সাদা সরল, অনেকেই জানে না যে রাষ্ট্রের কোন খাতে কোথায় কি অবস্থায় আছে। সমাজসেবক অফিস আছে যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট হয়ে আসে, প্রশাসন কি করে এই টাকা? অসহায় চিকিৎসা মানে পড়ে আছে, মা প্যারালাইসিস হয়ে আছে, বোন প্যারালাইসিস হয়েছে, বাবা অসহায় হয়ে আছে, ডায়াবেটিস রোগী হয়ে আছে, কিন্তু তাদের ওষুধ খাওয়ার টাকা নেই। সমাজসেবকের মাধ্যমে এটা এই আমার ইস্তেহারের মাধ্যমে এই চিকিৎসার আমি ব্যবস্থা করতে চাই। আপনারা দোয়া করবেন, আমি আশ্বাস দিচ্ছি এই নীলফামারীর 2 আসনে সংসদ সদস্য মহান রব্বুল আলামিন যাকে বানাবেন আপনাদের ভোটে, আমি হই বা বাকি যারা আমাদের ভাই আছেন তারাই হোক, তাদের সাথে কাঁধ মিলিয়ে দ্বিধাদ্বন্দ্ব না রাখিয়ে এই নীলফামারীকে উন্নয়ন মডেল করতে চাই। উনি এমপি হলে আমি হইতে পারলাম না, আমি আইনি সেবা দিব না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। আমি যতদিন বেঁচে আছি আপনাদের মাঝে, আপনারা আসবেন, আমি যতটুক পারি আমি হেল্প করে যাব। দেখা গেল আমি এটা বলবো না অমুক ভাই এমপি হয়েছে, আপনি ওনার সমর্থক ছিলেন, আমার ছিলেন না, আমার মুখ দিয়ে কখনো যাতে না আসে, আপনারা দোয়া করবেন। আমি আপনাদের সেবা করার জন্য আমি এই ইলেকশনে আসছি। তাই আরেকটি বিশেষ করে আমি বলতে চাই, দেখা যাচ্ছে সর্বশেষ যে কথাটুকু, স্থানীয় যে ইউপি সদস্য চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান হন, যারা একটি কাঠ খাচ্ছে, বছর কামার খাচ্ছে, আরেকটি তার 5টি ছেলে নিয়ে বাবা দিন মজুর করে খাচ্ছেন, সে পাচ্ছেন না, সেটাও ইস্তেহারের মাঝে কমপ্লেনটুকু আমাকে জানাবেন। আমি এমপি হই অথবা আপনারা না করান, আমি আমার যেটুক আইনি সাধ্য আমি উপজেলায় কথা বলে, প্রশাসন কথা বলে ওই ব্যবস্থা আমি করে দিতে চাই, যাতে সকলেই এই রাষ্ট্রের খাদ্য সকল গরিব অসহায় সমানভাবে যেন পেতে পারে। আরেকটি বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, এমন ফি দাঁড়াইছে, এমন মাদ্রাসা আছে, আমি নাম উল্লেখ করছি, মনে করতে নেবেন না, বেয়াদবি মাফ করে দেবেন, মাদ্রাসা প্রতিষ্ঠান দেখা গেল তাদের ফি জমা হয়ে গেছে, একটি বাচ্চা 5 দিন স্কুল যায় না কেন? সে দিন মিলে দিন খাচ্ছে, আজকে জানে কালকে জানে অ্যাবসেন্ট হয়ে গেছে, প্রিন্সিপাল মহোদয়, শিক্ষাগুরু মহোদয় বলতেছেন জরিমানা লাগবে, এই লাগবে, ওই লাগবে। সে তো স্বার্থে জুটতে পারে নাই। এইটাই যাতে সহানুভূতি করা হয় সেটা আমার ইস্তেহারের মাঝে থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে সারা জীবন আপনাদের খেদমত করতে পারি, এটাই আমার ইস্তেহার। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। উনি সময়ের 1 মিনিট আগেই ওনার বক্তব্য শেষ করেছেন। আমরা আবারও লটারিতে যাচ্ছি। ইতিমধ্যেই আপনারা জানেন যে ক্যান্ডিডেটরা তাদের অঙ্গীকার নামায় সবাই প্রায় স্বাক্ষর করে দিয়েছেন। আমরা বক্তব্য শেষে খুব সংক্ষিপ্তভাবে ওনাদের অঙ্গীকার নামাটাও আপনাদেরকে শোনাবো। এবারে আবারও লটারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, শাহরিন ইসলাম, তাকে আহ্বান করছি। সময় 6 মিনিট। আমাদের নিজস্ব প্রতিশ্রুতি তো একটা আছে, বা ইচ্ছা একটা আছে, স্বপ্ন একটা আছে নীলফামারী জেলার জন্য, কিন্তু আমরা যেহেতু একটা দলে মধ্যে থাকি, আমরা দলের একটা অংশ, আমাদের দলের প্রতিশ্রুতি যেটা, আমাদের দলের ইস্তেহার যেটা, মূলত আমরা সেটাকেই অনুসরণ করব। আমাদের দলের
সৃষ্টি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মাধ্যমে। এদেশের সৃষ্টির সঙ্গে যার নাম জড়িত, যেই ব্যক্তির জন্ম না হলে এই দেশ স্বাধীন হইতো নাকি আমরা জানি না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ঘোষণার মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা শুরু হয়েছিল। উনি শুধু স্বাধীনতার ঘোষকই নন, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি একজন বীর সেক্টর কমান্ডার, উনি জেড ফোর্সের সৃষ্টিকারী, উনি সম্মুখ মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছিলেন। আমরা সেই বীর মুক্তিযোদ্ধা, সেই বাংলাদেশের সপক্ষের শক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের একজন ক্ষুদ্র কর্মী মাত্র। আমরা মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি একজন সাধারণ গৃহিণী থেকে মহীয়সী এক নারী হয়ে উঠেছিলেন, ওনার কর্মের মাধ্যমে, ওনার সততার মাধ্যমে, ওনার নিষ্ঠার মাধ্যমে, ওনার দেশপ্রেমের মাধ্যমে, মাটি ও মানুষের ভালোবাসার মাধ্যমে ওনার বিদায়ে আমরা দেখেছি ঢাকা শহরে কোটি কোটি মানুষ ওনাকে যে সম্মান জানিয়েছে, সেই সম্মান আল্লাহর তরফ থেকেই আসে। আমরা সেই দলের একজন ক্ষুদ্র কর্মী। ওনাদের যে ফিলোসফি, ওনাদের যে আদর্শ, সেই আদর্শকে আমরা ধারণ করি, সেই আদর্শকে আমি ধারণ করি। আমরা বাংলাদেশের পক্ষের শক্তি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। স্বাধীনতার সময় অনেকে ছিল আমাদের দেশের পক্ষে ছিলেন না, যারা আমাদের দেশের বিপক্ষে ছিলেন। সকলের রাজনীতি করার অধিকার আছে। তারা আজকে আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে অনেক কটূক্তি করছে। আমরা চাই না কোনো দলের হয়ে ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা হোক। রাজনীতি করার অধিকার আমাদের সকলের আছে। রাজনীতিটা একটা সমষ্টিগত অ্যাফেয়ার। তারেক রহমান সাহেবকে অনেকে বলছেন যে রাজার সন্তান নাকি রাজা হতে পারবে না। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, জিয়াউর রহমান একজন জেনারেল ছিলেন, জিয়াউর রহমান আল বদর ছিল না, জিয়াউর রহমান রাজা ছিল না। সুতরাং আমাদের সংশোধন হওয়ার প্রয়োজন আছে ব্যক্তিগতভাবে আক্রমণ করার আগে। আমি আমাদের প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে কংগ্রাচুলেট করি। আমি কাউকে ব্যক্তিগতভাবে কিছুই বলতে চাই না, কিন্তু আমি সেই দলের আদর্শ ধারণ করি। এবং তারেক রহমান সাহেব 17 বছর যাবৎ নিগৃহীত হয়েছেন। উনি কোনো রাজার সন্তান নয়। উনি গণতন্ত্রের জন্য ওনাকে দেশ ছাড়তে বলা হয়েছিল। 2007 সালে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবরা ক্ষমতা জোর করে দখল করে নেয়, তখন ওনাকে অপশন দেওয়া হয়েছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান। কিন্তু তারেক রহমান সাহেব বলেছিলেন, আমি এদেশে রাজনীতি করেছি, আমি এ দেশ ছাড়া যাব না। তখন তারা তাকে জেলে নিয়ে যায় এবং তাকে নির্যাতন করে, তার পাঁজর প্রায় ভেঙে দেয়। তারা ভয়ে শঙ্কিত হয়ে তাকে বিদেশে পাঠিয়ে দেয়। তারেক রহমান সাহেবকে যারা রাজার সন্তান বলেন, তারা বোকার রাজ্যে বসবাস করছে। উনি তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া না থাকলে এদেশে আজকে এই পরিবেশে আমরা কথা বলতে পারতাম কিনা আমরা জানি না। আমরা ভুলে গেলে চলবে না 2014 সালের পরে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল আছে কিনা। আমি দুঃখিত, আমি রাজনৈতিক প্রেক্ষাপটগুলো বলছি। যাই হোক, আমি আমার নীলফামারীর কথা যদি বলি, তাহলে নীলফামারী নিয়ে আমার স্বপ্ন বিএনপির মতোই। আমরা নীলফামারীকে গড়তে চাই সুন্দরভাবে। আমি নীলফামারীকে ভবিষ্যতে দেখি যে নীলফামারী হবে রংপুরের মধ্যে শ্রেষ্ঠতম জেলা। আমি নীলফামারীকে দেখি যে নীলফামারী হবে বাংলাদেশের প্রথম জেলা যেখানে আমরা নিরক্ষরতা মুক্ত হব। আমি নীলফামারীকে দেখি একটা শিল্পাঞ্চল হিসেবে। ইপিজেডকে আমরা 3 গুণ করলে সেখানে প্রায় 1.5 লক্ষ লোকের চাকরি হবে। এখানে বেজা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বিসিক শিল্পনগরী করতে পারি। আমরা নীলফামারী শহরকে নিয়ে চিন্তা করছি, নীলফামারী শহরকে রিডিজাইন করে কোথায় আমাদের হাউজিংয়ের
জন্য এলাকা বরাদ্দ করব, কোথায় বেসিক শিল্প নগরী করব, কোথায় আমরা বিনোদনের জন্য পার্ক করব, কোথায় আমরা বিশ্ববিদ্যালয়টাকে স্থাপন করব, কোথায় আমরা মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ রূপ দিলে সেটার ক্যাম্পাস কোথায় হবে, সেগুলো নিয়ে আমি চিন্তা করছি। নীলফামারী শহর এই একটা রাস্তার ভিতর দিয়ে যাচ্ছে, আমরা এই রকম নীলফামারী শহর চাই না। আরও বহু পরিকল্পনা আছে, সময়ের অভাবে আমি বলতে পারলাম না। আশা করি আমাদের ফেসবুকে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে বক্তব্যের, এরপরে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। দেওয়াল ঘড়ি প্রতীক খেলাফত মজলিস মোহাম্মদ সরওয়ারুল আলম, তার জন্য সময় 6 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুজন সুশাসন নীলফামারী জেলা কর্তৃক আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত সম্মানিত প্রার্থীবৃন্দ, আমার সামনে উপস্থিত নীলফামারী সদর 2 আসনের ভোটার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব, অন্যান্য ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ সরওয়ারুল আলম বাবু, নীলফামারী সদর 2 আসনে দেওয়াল ঘড়ি প্রতীকে নির্বাচন করতে আপনারা সবাই দোয়া করবেন। আমার প্রতিশ্রুতির প্রথম হইল এই নীলফামারী সদর 2 আসনের জনগণ সুদ ঘুষ দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি মডেল আসন হিসাবে নীলফামারী সদর 2 আসনের জনগণকে উপহার দেব ইনশাআল্লাহ। নীলফামারী সদর 2 আসনের জনগণ ন্যায় বিচার পাবে, আপনারা সবাই প্রত্যাশিত। সংগ্রামী উপস্থিতি, জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। যে জুলাইয়ের কারণে, যে জুলাই অভ্যুত্থানের কারণে আমরা আজকে এই খোলা পরিবেশে কথা বলতে পারতেছি। সংগ্রামী উপস্থিতি, প্রতিটি স্কুল মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের সমাজে এখনো দেখা যায় অনেক গরিব দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা টাকার অভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারে না। আমি সেই সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, তারা যাতে পড়ালেখায় পিছিয়ে না যায়, তাদের জন্য একটি তহবিল ফান্ড তৈরি করব, যে ফান্ড দিয়ে তারা পড়ালেখা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিশেষ করে তাদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর করতে হবে। আমাদের সমাজে বেকার যুবকরা মাদক আসক্ত নিষিদ্ধ, তাই মাদক থেকে যাতে তারা ফিরিয়ে আসতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে এবং তাদেরকে সংস্কৃতির মাধ্যমে এবং বেকারত্ব দূরের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সংগ্রামী উপস্থিতি, প্রতিটি ইউনিয়নে আধুনিক চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করতে হবে। আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের এলাকায় গরিব মা বোনেরা প্রসব বেদনায় শহরে আসতে গিয়ে তারা অনেক সময় মা ও শিশু উভয়ে মৃত্যুবরণ করে। প্রতিটি ইউনিয়নে যদি একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়, যাতে তারা ওই স্বাস্থ্যসেবার চিকিৎসা নিতে পারে। সংগ্রামী উপস্থিতি, আমাদের সমাজে এখনো দেখা যায় প্রতিবন্ধী, বিধবা ও প্রবীণ নাগরিকরা সমাজের বোঝা স্বরূপ। তাই আমি তাদের ভাতার ব্যবস্থা করব, যাতে তারা সেই টাকা দিয়ে চলতে পারে। সংগ্রামী উপস্থিতি, আমাদের নীলফামারী শহর একটি কৃষিভিত্তিক। এই নীলফামারীতে কৃষকরা যাতে ন্যায্য ফসলের মূল্য পায় এবং সাশ্রয়ী মূল্যে সার ও বীজ পায়, সেদিকে আমি দৃষ্টি দেব। সংগ্রামী উপস্থিতি, এলাকার উন্নয়ন কল্পে দুর্নীতি ও নিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার সর্বশেষ ইশতেহার হলো, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, উত্তরা ইপিজেডকে কেন্দ্র করে নীলফামারীকে শিল্পনগরী বলা হয়। সে উত্তরা ইপিজেডকে অবশ্যই কলকারখানা স্থাপন করে এবং আরো আমাদের বেকারদের
বেকারদের বেকারত্ব দূর করে কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। নীলফামারীতে একটি টেক্সটাইল মিল আছে, সেই টেক্সটাইল মিলকে পুনরায় চালু করব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ যেটা আমি বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিন আগামী দিনে আমাদের এই নীলফামারী সদর 2 আসনকে সুদমুক্ত, ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে আপনাদের সকলের সহযোগিতা দান করবে, আমিন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপস্থাপিত ইশতেহারের মূল প্রতিপাদ্যর মৌলিক বিষয়গুলো হলো, আমরা যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাই তাহলে দেশের সুশাসনে বিচার প্রতিষ্ঠা করা হবে। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমরা নতুন প্ল্যান, মাস্টার প্ল্যান ওয়াইজ কার্যক্রম এগিয়ে নিব। নৈতিকতা সমৃদ্ধ, কর্মমুখী, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করব। সর্বজনীন কর্মসংস্থান, রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়ার প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে আমরা গুরুত্ব আরোপ করব। পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার করব। মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা নিয়ে আমরা আমাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করব। আর্থিক, সামরিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি, মৌলিক মানবাধিকার সুরক্ষা, সর্বত্র সর্বসাধারণের বৈষম্য বিলোপ, সার্বজনীন সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু অভিঘাত মোকাবেলা গুরুত্ব, ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও পারস্পরিক সহাবস্থান। বিশেষ করে আমরা মৌলিকভাবে যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে চাই, আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই সেক্ষেত্রে প্রতি মাসে 5,000 টাকা দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা প্রদান, প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর জন্য প্রতিদিন একবেলা করে পুষ্টিকর খাবার বিতরণ, 18 থেকে 24 বছরের যুবদের জন্য সুদমুক্ত, জামানতবিহীন এককালীন ঋণের ব্যবস্থা করা, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি ও স্বাস্থ্য কার্ড ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ দেওয়া ও বিভিন্ন সেবা সহজে পৌঁছাতে কৃষি কার্ড চালু করা, ন্যাশনাল জব পোর্টাল যেখানে সব পেশার চাকরি প্রার্থীদের জন্য দেশ ও বিদেশের চাকরি খোঁজা, পরামর্শ প্রদান ও প্রশিক্ষণে গ্রহণের সুবিধা থাকবে। কর্মজীবী মায়েদের জন্য প্রয়োজনীয় সংখ্যক আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। ঢাকা সহ সকল নগরে সরকার নিয়ন্ত্রিত ফ্লাইনযান ভিত্তিক বাস ব্যবস্থাপনা, সেবা কেন্দ্রিক কর ব্যবস্থা, সকলের জন্য নির্বিঘ্নে নাগরিক সেবা, নারী পোশাক কর্মীদের জন্য আবাসন ব্যবস্থা। এই হলো আমাদের মৌলিক যে কর্মসূচি। তার মধ্যে আমি আর কিছু বিষয় সংযুক্ত করতে চাই। রাষ্ট্র গঠনে আমরা 8 দফা দাবি দিয়েছি। রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতিমালা প্রতিপালন, ক্ষমতার চর্চা ও হস্তান্তর গণতান্ত্রিক পদ্ধতি ধারণ, সকল ধর্ম ও ক্ষুদ্র নিগোষ্ঠীর অধিকার সম্মান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, পারস্পরিক সম্মান ও সহযোগিতামূলক বৈদেশিক সম্পর্ক, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, বৈষম্য বিরোধিতা ও ন্যায্যতা, দুর্নীতির মূলোৎপাটন, নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় আমরা কার্যকর ভূমিকা পালন করব। রাষ্ট্র সংস্কারের 6 দফা, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা, পিআর পদ্ধতির জাতীয় নির্বাচন, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, সেবাভিত্তিক দক্ষ ও উন্নয়ন গণপ্রশাসন গড়ে তোলা, রাজস্ব স্পেস এর সঞ্চালন, স্বনির্ভর, শক্তিশালী ও বহুমাত্রিক ডিফেন্স সিস্টেম গড়ে তোলা। সংগ্রামী নীলফামারীবাসী এবং আমি নীলফামারীর জন্য যে কাজটা মৌলিকভাবে করতে চাই সেটা হলো, নীলফামারীতে এই যে আপনারা পাশে দেখছেন একটা লাইব্রেরি আছে, যেই লাইব্রেরিটা নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায়। আমার সর্বপ্রথম নীলফামারীকে শিক্ষানগরী গড়ে তোলার জন্যে আমি নীলফামারীতে 500 আসন বিশিষ্ট একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করতে চাই, যেখানে 24 আওয়ার্স আমাদের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে পারবে। এটা 24 ঘন্টাই খোলা থাকবে এবং আমাদের যারা বিভিন্ন মেসে ছাত্ররা, শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারেন, সেই ব্যাপারে আমরা 500 আসন বিশিষ্ট এয়ার কন্ডিশন, ওয়াইফাই সুবিধা সহ আমরা একটা নির্মাণ করব, একটা ভবন নির্মাণ করব।
পাশাপাশি আমাদের নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠান এত বেশি না হওয়ার কারণে আমরা বিভিন্ন পাবলিক পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষার জন্য আমরা আলাদা করে ভবন নির্মাণ করব, যাতে করে আমাদের শিক্ষার্থীরা যেমন এসএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা চলাকালীন আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটে। সরকারি কলেজ, মহিলা কলেজ, এরপরে হলো আমাদের মশিউর রহমান এগুলো তো পরীক্ষার সেন্টার হয়, সেই বিষয়গুলো আমরা আলাদা করে ভবন নির্মাণ করে একটা পরীক্ষা কেন্দ্র নির্মাণ করব। আর একটা মিনিট সময় দেন একটু। এবং আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং ব্যবস্থা সহ আমাদের যুবকরা যাতে কেউ চাকরি থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করব। আর পাশাপাশি আমার কাছে একটা প্রার্থীর অঙ্গীকারনামা এখানে দেয়া হয়েছে। আমার একটা জায়গায় মোটামুটি সবগুলো ঠিক আছে, একটা জায়গায় 12 নম্বর যে দফাটা, এখানে নির্বাচিত হলে আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার, এখানে মনে হয় যে জুলাই অভ্যুত্থান না হওয়ার কারণে আমরা আজকে জুলাই অভ্যুত্থান হয়েছে বলেই আমরা আজকে এই শহীদ মিনারে কথা বলছি, কথা ঠিক কিনা? এখানে মনে হয় নির্বাচিত হলে আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সাথে জুলাই যারা যোদ্ধা রয়েছে তাদের এখানে সংযুক্ত করলে আমি মনে করি এটা আরও পূর্ণাঙ্গ হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নির্বাচিত হলে নীলফামারীকে বাংলাদেশের মধ্যে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে। সকলকে ধন্যবাদ জানাই। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করব, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধি সহ সকল প্রকার বিধিবিধান মেনে চলব। নির্বাচনে অন্যায় প্রভাব খাটানো, অন্য দলের নির্বাচনী কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি বা সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকব। নির্বাচনে বিজয়ী হলে দলের নির্বাচনী ইস্তিহারে ঘোষিত অঙ্গীকার সমূহ সহ আমার দেয়া প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে বাস্তবায়নের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। নির্বাচনে পরাজিত হলে গণরায় মাথা পেতে নেব, বিজয়ী প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করব। এই অঙ্গীকারের প্রতি ওনারা সংহতি জানিয়েছেন, তো এইটা আমরা ওনাদেরকে অনুরোধ করব পাশাপাশি হাত রেখে একটু উঠে দাঁড়িয়ে সবার সামনে যদি এটা পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন তারা তৈরি করেন, সেটা আমাদের সকলের জন্য একটা আনন্দের স্মরণীয় একটা ঘটনা হয়ে থাকবে। শুধুমাত্র প্রার্থীরা পাশাপাশি হাতটা ধরে হাতটা উপরে তুলবেন, সব হাত একটু। ওনারা অঙ্গীকার করেছেন নির্বাচিত হলে আমি আমার প্রভাব খাটিয়ে নিজে ও পরিবারের সদস্যদের অর্থবিত্তের মালিক হতে চেষ্টা করব না। প্রতি বছর ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ, আয় ব্যয় ও দায় দেনার হিসাব প্রকাশ করব। ওনারা বলেছেন নির্বাচিত হলে সকল প্রকার জনস্বার্থ বিরোধী আইন বাতিলের ব্যাপারে সোচ্চার হব।